ম্যাপ অ্যান্ড ম্যাটার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন, গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে একযোগে আকাশপথে আক্রমণ করেছে এবং এই আক্রমণের জন্য তারা তাদের অপারেশনের দুটো নাম দিয়েছে। ইসরায়েল তাদের অপারেশনের নাম দিয়েছে অপারেশন রোয়ারিং লায়ন। যুক্তরাষ্ট্র তাদের অপারেশনের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরান যে আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছে এবং আক্রমণটাকে প্রতি-আক্রমণে রূপান্তরিত করতে চাইছে, তার একটা নাম দিয়েছে, তা হলো অপারেশন ট্রু প্রমিস 4। যাই হোক, এই মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ অবস্থা বহির্বিশ্বের জন্য এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। সে আতঙ্ক অনেকটা অর্থনৈতিক কারণে। কারণ মধ্যপ্রাচ্য বিভিন্নভাবেই অর্থনৈতিকভাবে বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, বিশেষত তেলের জন্য। বিশ্বের যে সমস্ত পেট্রোলিয়াম এক্সপোর্ট হয়, তার 20% এক্সপোর্ট, 20% এক্সপোর্ট হরমুজ প্রণালীর ভিতর দিয়ে হয়। এই প্রণালী দিয়ে সমস্ত দেশ, আরব বিশ্বের সমস্ত দেশ তাদের তেল রপ্তানি করে থাকে। ইরান এই স্ট্রেইটটাকে, হরমুজ প্রণালীকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সুতরাং দুশ্চিন্তার এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই দুশ্চিন্তার কারণে বাংলাদেশ, যেটি উপমহাদেশের একটি দেশ, সে কিন্তু অন্যের চেয়ে অনেক বেশি চিন্তিত হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের কোনো আ ঘটনা যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যকে ক্ষতি করতে পারে, তা কিন্তু বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা রয়েছে। আমরা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের ফল, অর্থনৈতিক ফল বা ক্ষতিকর প্রভাব বাংলাদেশে কিভাবে পড়তে পারে, তা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি যুদ্ধ, তার গতি প্রকৃতি এবং তার ভবিষ্যৎ কি হতে পারে, তা নিয়ে আলোচনা সীমিত রাখতে চাইছি। আমরা যদি যুদ্ধের দিকে দেখি, তাহলে দেখতে পাই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আসলে মোটামুটি ৪ টি অবজেক্টিভ নিয়ে এই যুদ্ধ শুরু করেছে। সে অবজেক্টিভ গুলো হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার যে সক্ষমতা, তাকে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এবং এই দুটো করতে গিয়ে ইরানের যে মিলিটারি শক্তি, সেটাকে ডিগ্রেড করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এবং এই অপারেশনের মাধ্যমে ইরানে এক ধরনের রেজিম চেঞ্জ করে দেওয়া। ইরানের তরফ থেকে সর্বতোভাবে চেষ্টা করা হয়েছে যে এ যুদ্ধে তারা যেন, ক্ষতি তাদের হচ্ছে, কিন্তু এই যুদ্ধে তারা চাইছে যে যুদ্ধটাকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়া, যার ফলে অন্য দেশগুলো, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এক ধরনের প্রেশার ক্রিয়েট করবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর, যেন তারা যুদ্ধটা বন্ধ করে। যাই হোক, আমরা যদি এখন ক্ষয়ক্ষতির দিকে লক্ষ্য করি, যে এ যাবৎ যে যুদ্ধ হয়েছে তাতে ইরান অবশ্যই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে যে বড় ক্ষতি আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক ক্ষতির সাথে বা স্থাপনার ক্ষতির সাথে, তা হলো তাদের শীর্ষস্থানীয় শীর্ষ ধর্মীয় নেতা, শীর্ষ ধর্মীয় গুরু, তিনি এই আক্রমণের ১ম দিনেই মারা পড়েছেন। তিনি নিহত হয়েছেন। তার সাথে দেশের অনেক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ মারা পড়েছেন। এই সামরিক বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে দেশের অসামরিক অনেক মানুষ মারা পড়ছেন এবং এ যাবৎ হিসেব করা হচ্ছে যে প্রায় ১,০০০ ইরানি মারা পড়েছে। সবথেকে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তা হলো একটা মেয়েদের স্কুলে বোমাবর্ষণ, এবং তাতে হিসেব করা হচ্ছে যে ১৬০ জন বাচ্চা মেয়ে মারা পড়েছে। যুদ্ধ শুধু এখন আর আ আ স্থলযুদ্ধের সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইছে এই যুদ্ধটাকে নৌযুদ্ধে রূপান্তরিত করা, এবং তার অংশ হিসেবে আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন শ্রীলঙ্কার কাছাকাছি থাকা ইরানের একটি ডেস্ট্রয়ারকে ধ্বংস করেছে এবং তার অনেক নাবিক মারা পড়েছেন। ওদিকে ইরানের দিকে যদি আমরা দেখি, ইরান এই যুদ্ধ তার দেশের সীমানার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাইছে না। সে
পুরো মধ্যপ্রাচ্যে জিসিসি কান্ট্রি গুলো গালফ কোঅপারেশন কাউন্সিলের যে মেম্বার কান্ট্রিজ গুলো রয়েছে, সেখানে ৬ টি মেম্বারে রয়েছে। তাদের প্রত্যেক দেশে আমেরিকার যে মিলিটারি স্থাপনা সেগুলোকে আক্রমণ করে যাচ্ছে, এয়ারপোর্ট আক্রমণের শিকার হচ্ছে এবং এতে কুয়েত, কাতার, ইরাক, সৌদি আরব, আ ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ওমান, আবুধাবি সবগুলো অঞ্চল আক্রান্ত হয়েছে। ইরান শুধু তার আক্রমণ শুধু মধ্যপ্রাচ্যে সীমিত রাখতে চাইছে না। সে সাইপ্রাসে তার ড্রোন আক্রমণ করেছে। তার ড্রোন আ টার্কিয়েতকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তার ড্রোন আমরা দেখি আজারবাইজানের একটি অঞ্চলকেও আক্রমণ করেছে। সুতরাং এই যুদ্ধটা এক ধরনের দেখা যাচ্ছে যে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমিত রাখতে চাইছে না ইরান। যুদ্ধটাকে সে পুরো আ মধ্যপ্রাচ্য তথা ইউরোপের দিকে ছড়িয়ে দিতে চাইছে। তো যুদ্ধের আমরা যদি দেখি যে কদিন যুদ্ধ হলো তাতে যে রেজিম চেঞ্জ এর যে অবজেক্টিভটা ছিল, যার মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চেয়েছিল যে একটা ইরানের যে বর্তমান আ শাসক রয়েছে তাদেরকে পরিবর্তন করে সেখানে একটা নতুন আ এক এক নতুন শাসক বসাতে পারবে। তাদের সে অবজেক্টিভটা হয়তো অ্যাচিভ করা সম্ভব বলে মনে হচ্ছে না। শুধু আকাশপথের যুদ্ধের মাধ্যমে। এই মুহূর্তে যদি আকাশপথে তাদের অবজেক্টিভ অ্যাচিভ করা সম্ভব না হয়, তাহলে তাদের জন্য কোন পথ খোলা থাকে? আসলে সমস্ত বিশেষজ্ঞরা যারা বিশ্বের যুদ্ধ দেখেন এবং যুদ্ধ পর্যালোচনা করেন, তাদের হিসেবে এক্ষেত্রে এক ধরনের স্থলযুদ্ধের প্রয়োজন। আ স্থলযুদ্ধ করতে হলে যে কমিটমেন্ট, সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে স্থলযুদ্ধ করতে হলে যে সামরিক সৈন্যের দরকার, সেখানে কিন্তু গালফ যে কান্ট্রিজ, জিসিসি কান্ট্রিজ গুলো রয়েছে তাদের আ অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাদের সৈন্য সংখ্যা কম। একটা যুদ্ধ চালানোর মতো যথেষ্ট সৈন্য তাদের নেই। এবং এক্ষেত্রে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যে আ স্থল বাহিনী আ ইরানে আক্রমণ করার জন্য পাঠাবে তারও কোনো সম্ভাবনা আমরা খুঁজে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা একটা উল্লেখযোগ্য দিক হতে পারে। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে নিজেই ভীষণভাবে অসুবিধায় রয়েছে। ইরানে যুদ্ধ করতে যাওয়ার মতো তার যদি কোনো কমিটমেন্ট করতে হয়, তা দেশের বর্তমান সামরিক ব্যক্তিবর্গের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তো এরকম যে পরিস্থিতি যেখানে স্থলযুদ্ধের সম্ভাবনার সাথে আরেকটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা হলো ইরানের ভিতরে যে এথনিক ফল্ট লাইন গুলো রয়েছে সেগুলোকে কিভাবে ইউজ করা যায়। এথনিক ফল্ট লাইন বলতে আমরা যা আ মনে করছি বা বলছি তা হলো ইরান একটা বিশাল দেশ। এখানের জনসংখ্যা অনেক। কিন্তু এই জনসংখ্যার যদি আমরা কম্পোজিশনটা দেখি তাহলে দেখতে পাই যে এই জনসংখ্যার আ ৬০ ভাগের উপরে ৬১% এর মানুষ পার্সিয়ান। প্রায় ২৪-২৫% মানুষ হলো আজারিজ, যারা আজারবাইজানের বংশোদ্ভূত। আ ১০ থেকে ১৪% মা আ আ ১০% এর মতো মানুষ তারা কুর্দিস্তান যে এলাকা রয়েছে তার আ সেই বংশোদ্ভূত। এছাড়া আ ইরানে আরাবিয়ানদের বাস আছে, আরাবিয়ান বংশোদ্ভূত মানুষের বাস আছে, আ পশতুনদের বসবাস রয়েছে। সো আমরা অতীতের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে একসময় এই যে ফলল্যান্ড গুলো সেগুলো কিন্তু অনেক শক্ত ছিল। ইদানিংকালে যদিও তেমন তাদের কথা শোনা যাচ্ছিল না। কিন্তু এই যুদ্ধকালীন অবস্থায় এই ফলল্যান্ড গুলো ফার্দার ইউজ করা যায় কিনা? এবং সে ফল্ট লাইন ইউজ করার সম্ভাবনা যদি সত্যি বাস্তবে রূপ নেয়, তাহলে কিন্তু ইরানের জন্য একটা ভয়ংকর দিন অপেক্ষা করছে। আমরা ইউরোপের দিকে তাকালে দেখতে পাই যে ইউরোপে একটি দেশ ছিল যার নাম যুগোস্লাভিয়া। আ ইউর কন্টিনেন্টাল ইউরোপের সবথেকে বড় দেশ এবং ১৯৯১-৯২ সালে সেখানে একটা গৃহযুদ্ধ হয় এবং গৃহযুদ্ধের ফলে দেশটি ভেঙে ৬ টি দেশ আ তৈরি হয়। তারপরও যখন যে স্বপ্নটা সেখানে আ আ সার্বিয়ানরা যারা অরিজিনাল দেশের দাবিদার, তারা দেখে যে তাদের দেশটা আ এক ধরনের গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যায় এবং আ কসোভোর সাথে যুদ্ধ চলে এবং সার্বিয়ার উপর একনাগাড়ে
৭৮ দিন ন্যাটো বাহিনী বোমাবর্ষণ করে এবং দেশটি পুরোপুরি আ আ বিচ্ছিন্ন হয়ে যায়। কোন রকমের ৬ টি দেশ পুরোপুরি রকমের বিচ্ছিন্ন হয়ে যায়। সো এরকম যদি কোন সম্ভাবনা ইরানের বেলায়ও দেখা যায় যে আ সে এথনিক গ্রুপগুলো তারা তাদের ফল লাইন অনুসারে তাদের যে এরিয়াগুলো তাদের আ মানুষ বসবাস করে, সেই এরিয়ায় ভাগ হয়ে যেতে চায়, তাহলে ইরান কতটি দেশে ভাগ হতে পারে তা কিন্তু আমরা বলতে পারি না। আর এই সম্ভাবনাই আমাদেরকে চিন্তিত করে, সবাইকে চিন্তিত করা উচিত। সুতরাং আপনারা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে আ একটা দীর্ঘস্থায়ী ফলাফল এদিকে যেতে পারে তার কথা কিন্তু মাথায় রাখবেন। আ অর্থনৈতিক অবস্থা অবশ্যই বড় বিবেচনার বিষয়। কিন্তু এদিকটি আ এরকম যদি কোনো সম্ভাবনা দেখা যায় তাহলে শিয়াদের জন্য যে একটি শক্তিশালী দেশ ইরান রয়েছে তার কিন্তু আ আ ইতিহাস অত্যন্ত খারাপ হতে পারে। শিয়াদের জন্য বিশ্বটি একটি খারাপ অঞ্চলে পরিণত হতে পারে। সবাইকে ধন্যবাদ।